লেডিস এন্ড জেন্টলম্যান, কারণ সবাই আমরা এখানে নেতা, বিএনপিতে অবশ্য আমাদের কর্মী সংখ্যা খুব কম। যাই হোক, সালাম আলাইকুম। আমি ওই প্রত্যাশিত কনভেনশনাল কোনো বক্তাও নই, সেরকম বিশুদ্ধ কোনো রাজনীতিবিদও নই। বিশুদ্ধ রাজনীতিবিদ বলতে যারা পল্টনে গলা বড় করে কথা বলে, এই জাতীয়। যাই হোক, আমাদের যে টপিক আছে সেই টপিকের ভিতরে থাকতে পারবো, আমি কথা দিতে পারছি না। কারণ বাংলাদেশে বর্তমানে এভরিডে নতুন নতুন ইস্যু সৃষ্টি, প্রায়োরিটি সৃষ্টি এবং নতুন নতুন কৌশলের অবতারণা করা হচ্ছে। আজকেও সেরকম দিয়ে একটা নাটক হয়ে গিয়েছে, আমরা বিজি ছিলাম সেটা নিয়ে 2-3 দিন। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন, আগামীকালকে সেই নাটকের একটা অংশ মঞ্চস্থ হবে। যাই হোক, সবাই বলছে যে সংস্কার চাই, কিন্তু কেউ বলছে না যে নির্বাচন ছাড়া সংস্কার কিভাবে হবে। তো সংস্কার কি নির্বাচন ব্যতিরেকে? আর যদি নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে, নির্বাচনটা করার দায়িত্ব তো বর্তমান যেটুক সংবিধান বেঁচে আছে তার মাফিক নির্বাচন কমিশনের দায়িত্ব। সরকারের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা নির্বাচন কমিশন। তো যারা এখন নতুন কিংস পার্টি করবে বলে আমাকে বলছে, আমি অবশ্য ওভাবে বলতে চাই না, সবারই গণতান্ত্রিক অধিকার আছে রাজনৈতিক দল করার, এবং আমরা স্বাগত জানাবো, কিন্তু সেটা রাজনৈতিক দল হতে হবে সরকারের সহযোগিতা ছাড়া। সরকারের মধ্য থেকে রাজনীতিও করবেন, সরকারের উপদেষ্টাও থাকবেন, আবার দল গঠন করে সেই দলের জন্য সময় যাপন করবেন, এবং নির্বাচনের জন্য যতদিন আপনারা তৈরি না হবেন ততদিন কোনো না কোনো বাহানা সৃষ্টি করবেন। জনগণ বোঝে, কারণ এখন জনগণ সত্যি সত্যি সার্বভৌম। আমাদের কনস্টিটিউশন অনুসারে, আমি আবার কনস্টিটিউশন কমিটিতেও আছি, সেই জন্য কিছু এসে যাবে আর কি কথা। কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশে আর্টিকেল 7 অনুসারে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল এন্ড সোর্স অফ ল, এবং বাংলাদেশের জনগণ হচ্ছে সেই ধারা অনুসারে রাষ্ট্রের মালিক। কিন্তু এর মধ্যে আরেকটা কথা থেকে যায়, মালিকানা এক জিনিস, ক্ষমতার উৎস আরেক জিনিস। সোর্স অফ অল পাওয়ার জনগণ যদি হয়, তাহলে সার্বভৌম হচ্ছে জনগণ। রাষ্ট্র জনগণ দিয়ে গঠিত, জনগণের প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট গঠিত। সেই হিসাবে বলা হয় পার্লামেন্টের ওই হাউসটা হচ্ছে সোভারেইন হাউস। ইউ ক্যান ডিসকাস এনিথিং আন্ডার দি সান, বাট আপনার বিরুদ্ধে মামলা করা যাবে ওই হাউসের ভিতরে থাকবে সোভারেইন হাউস। বাট কথাটা কিন্তু ব্যাকরণগতভাবে শুদ্ধ হলেও প্রকৃত অর্থে শুদ্ধ নয়। বিকজ যদি সোভারেইন জনগণ হয়, তাহলে জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সোভারেইন পাওয়ার অ্যাক্ট করবে অন বিহাফ অফ দি পাবলিক পিপল। এখন তারা যে আইনটা করবে, সেই আইনটা আমরা বলতে পারি যে সার্বভৌম পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা, বাট সেই আইনটাও কিন্তু সার্বভৌম নয়। বিকজ সেই পার্লামেন্ট যদি এমন আইন করে যেটা জনগণের সার্বভৌমত্বের এবং রাষ্ট্রের স্বার্থের এবং কনস্টিটিউশনের মূল কাঠামোর বিরুদ্ধে যায়, সেই আইনটা আইন নয়। সেই জন্যই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে, এবং সেটার ইন্টারপ্রিট করার ক্ষমতা, ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট। সেই জন্য সুপ্রিম কোর্ট 15th অ্যামেন্ডমেন্টের 6টা বিষয় বাতিল করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্পর্কিত যেটা 58
এবং 58 এর দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা বাতিল করে যে বিল এনেছে 15th অ্যামেন্ডমেন্টে, সেইটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য কথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে। পুনর্বহাল হয়নি, হবে, যেটা ত্রয়োদশ সংশোধনী বাতিলের ইনজাস্টিস খায়রুল হক রায় দিয়েছিল, সেটা যদি আবার রিভিউতে জনগণের পক্ষে আসে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা করা, তখন পূর্ণাঙ্গভাবে আসবে। তখন জনগণের সার্বভৌমত্ব হয়ে, পার্লামেন্টের সার্বভৌমত্ব হয়ে আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্ট পাবে। তো মূল কথা যদি জনগণের সার্বভৌমত্ব হয়, তাহলে যারা আজকে বলছে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করে একটি রিপাবলিক ঘোষণা করতে চাই, যারা বলছে জনগণের প্রতিনিধিত্ব করে আমরা সংবিধানকে বিলুপ্ত করতে চাই, তো তারা কি সার্বভৌম? আমি আজকে আহ্বান জানাবো, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন রাজনৈতিক উচ্চাভিলাষী কোন সমাজ যেন নিজেদেরকে সার্বভৌম মনে না করে। এবং আমি জানি না এটা মিডিয়াতে কিভাবে আসবে, কারণ আমাদের অনেক দৈন্যতা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র এবং সংবিধানের রক্ষা কবচ হিসেবে বিএনপি পাহারাদার হিসেবে জনগণের সামনে প্রতিভাত হয়েছে। সুতরাং জনগণ যদি বিএনপিকে সেই আস্থায় নিতে চায়, আর যদি কোনো গোষ্ঠী জনগণের সেই আস্থাকে প্রতিপক্ষ মনে করে, তাহলে আমরা ধরে নেব বিএনপিকে যারা আজকে অন্যভাবে প্রতিপক্ষ মনে করছে, তারা অন্য কথায় গণতন্ত্রেরই প্রতিপক্ষ। নিজেদেরকে তৈরি করার জন্য রাজনৈতিকভাবে আমাদের যে আগামী প্রজন্মের অনেক নেতৃত্ব যারা উদীয়মান করতে চাচ্ছে, তারা অনেক সময় পাবে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ বিনির্মাণ করা এবং সুশাসনের একটি রাষ্ট্র বিনির্মাণে যথেষ্ট প্রজ্ঞা এবং অভিজ্ঞতা, দক্ষতার প্রয়োজন আছে। আমি আহ্বান জানাবো আমাদের সেই নতুন প্রজন্মকে সেই প্রজ্ঞা, দক্ষতা, অভিজ্ঞতা অর্জনের জন্য সময় দিন। আগামী দিনের রাষ্ট্র, আগামীর বাংলাদেশ আমাদের সেই তরুণ প্রজন্ম যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তাদের অপেক্ষায় থাকবে। একটি কথা আজকাল খুব বেশি করে শোনা যায় যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের চাহিদা, আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন আইনের শাসনের সাম্যভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই প্রশ্ন তো কোনো দ্বিমত নেই, তবে বারবার কেন উচ্চারিত হচ্ছে এটা বিপ্লব বলে? বিপ্লবের ব্যাকরণগত আবিধানিক মানে হচ্ছে যে সম্পূর্ণ পরিবর্তনকে বিপ্লব বলে। টোটাল চেঞ্জ অফ এনি সোসাইটি, এনি ইকোনমিক সিস্টেম, এনি সোশ্যাল সিস্টেম, এটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন, বদলানোকে বলা হয় বিপ্লব। বাংলাদেশে কি সেই অর্থে বিপ্লব হয়েছে? বাংলাদেশে যেটা হয়েছে সেটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক মাস আপরাইজ, ইংরেজিতে, বাংলা যদি আমরা বলি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। অংশগ্রহণে সকল ছাত্র সমাজ, রাজনৈতিক দল, সমস্ত সামাজিক গোষ্ঠী, শ্রেণী, সবাই, উদ্দেশ্য তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার। যে গণতান্ত্রিক অধিকার বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল, হরণ হয়ে গেছিল, সেটার নামকরণ যদি আপনি বলতে চান
তাহলে ভোটাধিকার বলতে পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার লাভের অধিকার, আপনার শিক্ষার অধিকার, আপনার চাকরি রাখার অধিকার সবকিছু হরণ হয়ে গেছিল। সেই অধিকার হারা জনগণের, সর্বহারা জনগণের সর্ব অধিকার ফেরত পাওয়ার যে গণ অভ্যুত্থান হয়েছে তার নাম হচ্ছে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান। আমাদের সমাজ বিপ্লবের কোন আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই অভ্যুত্থান করিনি। আমরা টোটাল সংবিধান পরিবর্তনের কোন এজেন্ডা নিয়ে সেই গণ অভ্যুত্থান করিনি। আমরা সংস্কারের কথা বলেছি 2023 সালের 13 জুলাই এই 31 দফার মাধ্যমে, জনসভার মাধ্যমে, যখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি জাতির সামনে যে যদি আমরা ফ্যাসিবাদ মুক্ত হই, যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করছি, যে সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি, তাদের সকলকে নিয়ে ঐক্যের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার। এখানে একটি কথা পরিষ্কার, এটা পিওর জাতীয় সরকার, ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার। কাদেরকে নিয়ে? যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই 31 দফার ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র নির্মাণ করব, গণতান্ত্রিক সমাজ। তার 1 নম্বর ধারা হচ্ছে আমরা এই সংবিধান, যেটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত হয়েছিল প্রায়, সেটাকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটি সংবিধান আমরা সংশোধন করব, যে সমস্ত সংশোধনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে এবং সেই আগামীর বাংলাদেশে, যে বাংলাদেশ সমস্ত মানুষের সমান অধিকার নিশ্চিত করবে, মুখে বললে তো হবে না, সেই গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক যে রূপরেখা, এটা আমার নিজের হাতে, আমি সংস্কার কমিশনের হাতে দলের পক্ষে হস্তান্তর করেছি, সেই দায়িত্বটা আমার ছিল। আমরা তার আগে এক্সারসাইজ করেছি, বিশেষজ্ঞদের সাথে বসছি, আইনজ্ঞদের সাথে বসছি, অনেক বিশেষজ্ঞদের সাথে বসছি, কম্পাইল করেছি, বহু পরিশ্রম করেছি। আমরা জুডিশিয়াল রিফরমেশনের জন্য প্রতিজ্ঞা করেছি 31 দফার মধ্যে, যে বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগের আইনি সংগঠনে পরিণত করা হয়েছিল, সেই সংগঠন থেকে আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশের একটি নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি 31 দফায়। কিভাবে? বলেছি আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠা করবো, যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে প্রবর্তন করেছিলেন, আর্টিকেল 96 অফ দি কনস্টিটিউশন, যেটা 16th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের সাবজেক্ট করে দেয়া হলো, আইন বিভাগের অধীনস্থ করে দেয়া হলো বিচার বিভাগকে, সেটা আমরা বাতিল করব। ইতিমধ্যে সুখের কথা, এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং বাতিল হয়ে গিয়েছে। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে, সেটাকে আমরা পুনরায় ফেরত আনার জন্য পঞ্চদশ সংশোধনী বাতিল করব। সেটা আদালতের মাধ্যমে মূল যে 6টি বিষয়, সেটা বাতিল হয়ে গিয়েছে। এই 15th অ্যামেন্ডমেন্টে 55টি দফা ছিল, 55 দফার মধ্যে মাত্র 6টা দফা আদালত বাতিল করেছে, 3টি দফা পুনর্বহাল করেছে, বাকি সব দফা এই 8টা বাদ দিলে কয়টা থাকে? 47 আই থিংক। বলেছে এটা পার্লামেন্টের বিবেচনার জন্য আমরা রেখে দিলাম। তাহলে পার্লামেন্ট যে সংবিধান সংশোধনের একমাত্র, এখন সংসদ, কেবল সংসদই যে একমাত্র ফোরাম, সেটা বিচার বিভাগ জুডিশিয়ারি স্বীকার করে নিল কি নিল না? নিল। আজকে যদি কেউ বলে যে আমরা অমুক সরকারকে এন্ট্রাস্টেড করলাম যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের এখতিয়ার জনগণ সংসদ ছাড়া কাউকে দেয়। যারা মনে করবে যে সংবিধান পুনর্লেখন,
সংশোধন পরিবর্তন এগুলোর কর্ম সংবিধান বাদে অন্য কোনো বডির, তারা আমি মনে করব যে অসাংবিধানিক কথা বলছে। যদি কোনো একটি রাষ্ট্র নতুন করে গঠিত হয়, নিউ রিপাবলিক হয়, যে দেশের সংবিধান থাকে না, সেই দেশের জনগণ একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানায় শুধু সংবিধান রচনার জন্য। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946-এ হয়েছিল। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে সেই সংবিধান প্রণয়নের পর তারা রিজাইন করবে এবং সেই সংবিধানের অধীনে নতুন সংসদ হবে। সেটা 1973-তে হয়েছিল। অবশ্যই এটা এখন ফ্যাক্টাম ব্যালেট, এটা একটা টার্ম আছে, ঘটনাক্রমে সিদ্ধ, কিন্তু এটা আসলে 1973 গণপরিষদটা সংবিধান রচনার জন্য তো ছিল না। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীনে নির্বাচিত হয়েছিল যারা, তাদেরকে সবাইকে নিয়ে গণপরিষদ করে এটা অ্যাডাপ্ট করেছিল। যেহেতু ঘটনাক্রম সিদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ এই সংবিধান মেনে নিয়েছে, সেটা হয়েছে। এখন যারা বুদ্ধিজীবীগণ সেই কথা বলেছিল এককালে, তাদেরকে আমি বুঝিয়েছিলাম, আমি নিজে বুঝিয়েছি, তারা বুঝেছে, বলেছে হ্যাঁ এই রাস্তায় আর যাও না, নো গণপরিষদ। পুনর্লিখন এটাও বোঝালাম, বলে যে না সেই রাস্তা তো যাবো। আমি বললাম যে জেন্টলম্যান, অ্যামেন্ডমেন্ট কি পুনর্লিখন নয়? আপনি পুনর্লিখন বলে যদি মনে করেন যে 1972 সালে যে সংবিধান পেয়েছে, সেটা তো বিভিন্ন দেশের সংবিধানের একটা কপি পেস্ট করে ওখানে বাংলাদেশ বসিয়ে কিছু কিছু প্রভিশন বসিয়ে করেছে। আমরা সংবিধানের খুব বেশি জানি না, তবে কিছু পড়ি, দেখেছি, কেউ অনেক হয়তো কৃতিত্ব নিতে পারে। যারা আজকে নতুন সংবিধান লেখার কথা বলবে, তাদেরকে জিজ্ঞেস করি, সংবিধানে কি আইন বিভাগ থাকবে না, বিচার বিভাগ থাকবে না, প্রশাসন থাকবে না, রিপাবলিক থাকবে না, স্টেট পলিসি থাকবে না, প্রিয়াম্বল থাকবে না, তফসিল থাকবে না, ইলেকশন কমিশন থাকবে না? সবই তো থাকবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সংবিধানের শতকরা 80 থেকে 90% জিনিস একই জিনিস। শুধু অল্প কিছু জিনিস থাকে যে জাতির জন্য সে সংবিধান প্রণয়ন হয়, সেই জাতি কিভাবে পরিচালিত হবে, সেই জাতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চার্টারকে কিভাবে ধারণ করবে, সেই জাতি বিচার ব্যবস্থার মধ্যে কোন সিস্টেমকে ধারণ করবে সেটা ডিসাইড করবে। সেই জাতি পার্লামেন্টারি টাইপ অফ ডেমোক্রেসি, যেটা আমরা বলি এখানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, যেটা আমরা অ্যাডপ্ট করেছি বাংলাদেশ, সেটা কতটুকু পাওয়ার এক্সারসাইজ করবে। সেই জন্য আমরা বলেছি চেকস এন্ড ব্যালেন্স রাখতে হবে ইন দ্য লেজিসলেচার অলসো, বিকজ আমরা লেজিসলেটিভ সুপ্রিমেসি বা লেজিসলেটিভ ফুয়ারা বা লেজিসলেটিভ অটোক্রেসি চাই না। যে অটোক্রেসিটা একসময় রাষ্ট্রপতি শাসিত সরকারে ছিল, যে হোয়াট প্রেসিডেন্ট সেজ ইজ দ্য ল, এই টাইপের, যে নট অ্যাকাউন্টেবল টু দি পার্লামেন্ট, এই টাইপের। কিন্তু পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার along with his cabinet, along with the cabinet, prime minister is responsible and accountable to the parliament. কিন্তু সত্যিকার অর্থে সেটা কি হয়েছে? হয় নাই, বিকজ ওইখানেও হয়েছে হোয়াট প্রাইম মিনিস্টার উইশেস ইজ দ্য ল। সেই রকম ফুয়ারা প্রাইম মিনিস্টার আমরা চাই না বলেই আমরা পার্লামেন্টে কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি যে পার্লামেন্টের মধ্যেই আর একটা চেম্বার থাকতে হবে চেকস এন্ড ব্যালেন্সের জন্য, এনাক্টমেন্টের মধ্যে যাতে কোনো রকমের জনগণের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন না হতে পারে, পলিটিক্যাল উদ্দেশ্যে যাতে কোনো পার্টি কোনো আইন প্রণয়ন না করতে পারে। উদ্দেশ্য হবে শুধুমাত্র জনগণের সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য। সেই জন্য বলছে যে সোভারেনিটি, আমরা বলি সোভারেনকে, আমাদের ইন্ডিয়ান উপমহাদেশে আপনারা শুনেছেন যে ভাইসরয় যেত, গভর্নর জেনারেল যেত, টু রিপ্রেজেন্ট দি সোভারেন পাওয়ার অফ দি কুইন এখানে অথবা কিং। বাকি কেউ সোভারেন ছিল না। তা আমাদের দেশের সোভারেন যেহেতু জনগণ, সোভারেনের ভোটে নির্বাচিত পার্লামেন্টের প্রতিনিধিরা যেহেতু সোভারেনিটির প্রতিনিধিত্ব করে, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট, বিকজ পার্লামেন্ট মেম্বাররা ভবিষ্যতে হয়তো আমাকে দোষারোপ করতে পারে,
কারণ পার্লামেন্ট মেম্বাররা সোভারেন নয়, তারা সোভারেনের প্রতিনিধি। হাউস দ্য সোভারেন এক্সারসাইজের দিক থেকে যে ওখানে কথা বললে সেটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আমিও এক সময় বলেছিলাম যে আমি এই সুযোগটা নিচ্ছি তোমার গালি দেওয়ার জন্য, এটা পার্লামেন্ট হাউস বলে যে প্রাইম মিনিস্টার তখন কথা বলছিলাম কিছু বলে যে এটা ইভেন দেয়ার বলে টলে কিছু হচ্ছে আই ওটা প্রসিকিউটেড বলে অনেক কিছু বলেছিলাম, এগুলো আবার কোর্ট করে নেওয়া। তো সোভারেন হাউসের কিছু ইন্ডিপেন্ডেন্স থাকে, যেমন ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন জায়গায় বলে যে এক্সেলেন্সি I'd like to call you bastard, but it is in the parliament. I should not say like this. সে কিন্তু বলে হয়েছে, বিকজ হাউসটা হচ্ছে সোভারেন, ওখানে সে হয়তো উইথড্র করতে পারবে প্রেস করলে যে এটা আনপার্লামেন্টারি ওয়ার্ড, তুমি উইথড্র করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে জনগণের সোভারেনিটি এবং জনগণের পার্লামেন্ট এবং জনগণের পক্ষে আইন প্রণয়ন যাতে হয়, সেজন্য আমরা একটা লেজিসলেটিভ ব্যালেন্স ইন দ্য লেজিসলেচার আনার জন্য আমরা সাজেস্ট করেছি কিছু প্রভিশনস। তার মধ্যে একটা যেমন মনে করেন আমরা বলেছি ফর not more than 2 consecutive terms anybody can be a prime minister. এখানে একটা ফাঁক আছে, আমরা বলেছি ফর 2 consecutive terms, তৃতীয়বার বাদ দিয়ে পরে আরেকবার হতে পারে। বাট এখন পপুলারলি এসছে যে মানে টুয়াইস ইন লাইফ টাইম, সেইটা আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে যেটা করা হবে। বাট পার্লামেন্টে পার্মানেন্টলি ক্ষমতা চিরস্থায়ীকরণের শেখ হাসিনার মতো সবসময় কেউ দেখতে পারবে না। এবং আরো কিছু বিষয় আছে, যেমন আমরা অ্যাকাউন্টেবল করার জন্য প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে কিছু পাওয়ার ব্যালেন্স করতে চাই। বর্তমান সিস্টেমে প্রেসিডেন্ট কেবল 2টা কাজ করতে পারে উইদাউট দি রিকমেন্ডেশন অফ কনসাল্টিং প্রাইম মিনিস্টার। একটা হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নিয়ে, আর একটা চিফ জাস্টিস। কিন্তু যদি পার্লামেন্টের এনাক্টমেন্টের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে আরো কিছু বিষয়ে এম্পাওয়ার করা যায়, তাহলে একটা চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠা হবে। সেটা আমরা সাজেস্ট করেছি। গোপন কথাগুলো এখানে কিছু থাক না, সবকিছু বললে তো পরে আমরা বলবো যে বলছি। এখন আমাদের দেশে যে কালচারটা গড়ে উঠেছে, রাজনৈতিক কালচার এবং আমাদের যে সামাজিক চর্চা, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার টাইপ অফ পার্লামেন্ট অ্যান্ড ভোটিং সিস্টেম। এবং আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিকে দেখতে চায়, তার এলাকার জন্য রেসপন্সিবল করতে চায়, তার মাধ্যমে কথা বলতে চায়। কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছে তাদের সুবিধার্থে যে প্রপোর্শনের টাইপ, এটা আমি বেশি বলবো না, এখানে কভার করলেও সুবিধা আছে। তাদের সারা বাংলাদেশ মিলে যদি 3 লাখ ভোট পায়, সেও একটা সিট পাবে। এখন সেই সিট কি নাম, কে আসবে কেউ জানে না। এই প্র্যাকটিস তো আমাদের জন্য না। এখন যার যার সুবিধার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার স্বাধীনতা আছে, বিভিন্ন প্রস্তাব দিতে পারে। বাট আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই রকম সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করতে হবে যেগুলোর মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হবে। অবশ্যই কিছু কিছু পয়েন্ট থাকবে, দ্বিমত থাকবে, থাকাটাই স্বাভাবিক, না থাকলে ডেমোক্রেসি হবে না। তখন সেই ঐক্য সৃষ্টি হওয়া সংস্কারগুলো বাস্তবায়ন সহজ। এখানে একটা ছোট্ট মধুর ক্রিটিসাইজ করি এই সরকারের। আমি ওই যে প্রশাসন কমিটির আমাকে আহ্বায়ক বানাইছিল জন্য বলছি আর কি, জানি ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন, তাকে অপসারণ করতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস 5 দিন সময় লেগেছে। 14 অক্টোবর তার রিটায়ারমেন্টের লাইফ এবং ডেট শেষ হবে, সেদিন পর্যন্ত ছিল বহাল, অপসারণ হয়নি, নর্মাল রিটায়ারমেন্ট। সেই ভদ্রলোক কন্ট্রাক্টে ছিল, এমনও না যে রেগুলার সার্ভিস ছিল, কন্ট্রাক্টে ছিল। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না।
এর বেশি সমালোচনা আর কি করব? আজকে সচিবালয়ে আগুন কারা লাগাচ্ছে? ফেসিবাদের দূষররা লাগাচ্ছে, মুখ চোখ বন্ধ করে আপনি বলে দিলেন। বাট সেই দূষরদেরকে তো আপনি সরাতে পারছেন না। আপনারা করবেন সংস্কার, আর সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার নিজের গদি ঠিক রাখার জন্য শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত টপ ব্যুরোক্রেটদের সরাতে আপনাদের 2 মাস 5 দিন সময় লাগে, আর আপনি নিরাপত্তা করবেন রাষ্ট্রের, জনগণের? আমার মনে হয় না। এই মধুর সমালোচনাটা করলাম। আমরা সহযোগিতা করছি কিসের মাধ্যমে? সমালোচনার মাধ্যমে। উনি বলেছেন যে বেশি বেশি সমালোচনা করবেন, আমাদের ভুল ধরে দিবেন, আমরা যাতে শুদ্ধ থাকি। এখন দেখতেছি আমরা বেশি বেশি সমালোচনা করি, আমাদেরকে বেশি বেশি প্রতিপক্ষ মনে করছে। আমরা গণতন্ত্রের পক্ষের, আমরা আপনাদের প্রতিপক্ষে নই। আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে তার পক্ষে। কিন্তু আপনারা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কৌশল প্রণয়ন করবেন, কত দেরিতে ইলেকশন দেওয়া যায়, তা আমরা তো প্রতিবাদ করবই। এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় ক্ষেপণ করছেন, টাইম বাই করছেন, সময় ক্ষেপণ করছেন যাতে নির্বাচন দেরিতে হয়। কেন নির্বাচন দেরিতে হলে আপনাদের উদ্দেশ্য কি? জনগণের লাভ কি? আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে সেটা তো অনির্বাচিত সরকার থাকার কারণেই হচ্ছে। বাজারে সাপ্লাই নাই এবং বিনিয়োগে অনিশ্চয়তা, অনিশ্চিত পরিবেশে কোনো দেশে এবং বিদেশে বিনিয়োগ আসে না। এই অবস্থায় যেভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণ তো মনে করেছিল এই সময়ে এসে তারা একটু দ্রব্যমূল্যের লাগাম মনে করবে, সরকার টেনে ধরবে এবং তারা একটু হাফ ছেড়ে বাঁচবে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষ তো এখন চিন্তা করছে আগে সংস্কার নাকি সংসার। সাধারণ মানুষ তো সংসারের চিন্তাটাই আগে করবে। আপনারা যদি রাষ্ট্রের নিরাপত্তাও সঠিকভাবে না দিতে পারেন, যদি সচিবালয়ে আগুন লাগাটাও বন্ধ করতে না পারেন, যদি দ্রব্যমূল্যের ভিন্ন গতি না করাতে পারেন, তাহলে জনগণ কি আপনাদেরকে নির্বাচন দেরি করার জন্য সময় দিবে? অবশ্যই দিবে। সুতরাং যদি সরিষার মধ্যে ভূত থাকে, আমরা এখনো মনে করি যে ভূত তাড়া। আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় আসেন এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন। নির্বাচনমুখী সমস্ত সংস্কারগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। যথেষ্ট যৌক্তিক সময়। আমরা বিভিন্ন রকমের কলা কৌশল দেখতে পাচ্ছি যে সরকারের অভ্যন্তরে থেকে এখন এই সরকারকে প্রলম্বিত করে একটি রাজনৈতিক দল সংগঠিত হয়ে পরে নতুন করে ক্ষমতা গ্রহণের পায়তারা যে কৌশল দেখতে পাচ্ছি, এটা জনগণ ভালোই বোঝে। সুতরাং আমি মনে করি গণতন্ত্রের প্রতিপক্ষের শক্তি না হয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি হন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন এবং অতি সত্তর জনগণের সামনে সেটা প্রকাশ করুন। তাহলে বাংলাদেশের অনেক অস্থিরতা কমে যাবে এবং আমরা মনে করি এই অনিশ্চিত পরিবেশের জন্য এই সরকারের কালক্ষেপণই দায়ী। যাই হোক, আমাদের যে ঐক্যের কথা আমরা সবাই বলছি, সেই ঐক্যটা ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে গণমানুষের ঐক্য না, শুধুই কি ছাত্র সমাজের ঐক্য? যারা ছাত্র জনতা, রাজনৈতিক দল, সামাজিক শক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর অধিকার হারা মানুষ, সাধারণ মানুষ
ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য সৃষ্টি করেছিল 5ই আগস্টের আগে। সেই ঐক্যটাকে ধরে রাখাটাই হবে আমাদের আজকের দিনের শপথ। আমরা যদি ফেসিবাদ বিরোধী জাতীয় গণ ঐক্য সৃষ্টির মাধ্যমে জনগণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার পথে এগিয়ে যাই, আমাদের সাথে ভিতরের এবং বাইরের কোন শক্তি, কোন ষড়যন্ত্র কখনো কামিয়াব হবে না। সেই জনগণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানাই সকল সংশ্লিষ্ট পক্ষের কাছে। এটাই আমার আজকে আহ্বান।